ব্যারিস্টার আরমান পেশা জীবনের প্রথম কেস হলো আমার এই চাকরি পুনর্বহালের কেস। উনি বললেন আমার জীবন ফিরিয়ে দিয়েছেন, আমার জীবন এখন শেষ একটাই আশা। ফিজ যখন ওনাকে আমি দিতে গেলাম, উনি আমাকে সরাসরি বললেন তোমার এই মামলা কোনো ফিজ নিব না। আমি 74 সাল থেকে আমি ক্যামেরা ব্যবহার করি। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকের বিয়ে আমি ছিলাম ফটোগ্রাফার। আব্দুর রাজ্জাক সাহেবের সাথে পরিচয় আমার 1975 সালের 2রা সেপ্টেম্বর প্রথম পরিচয় হয়। আমি নটরডেম কলেজে ফার্স্ট ইয়ার পড়ার সময় তখন আমি উচ্চশিক্ষা করার জন্য ইংল্যান্ডে যাই। 1 তারিখে এখান থেকে রওনা দিয়ে 2 তারিখে আমি সেখানে পৌঁছাই। তো উনি পূর্ব লন্ডনে থাকতেন। ওখানে উনি তখন ব্যারিস্টারি পড়ছিলেন। উনি ওনার সাথে আরও 2 একজন বাঙালি ছিলেন, বাংলাদেশি। তারা সবাই লেখাপড়া করতেন। আর আমার মেজো ভাই ওখানে মাঝে মাঝে গিয়ে থাকতেন, যখন লন্ডনে বেড়াতে আসতেন ওখানে গিয়ে থাকতেন মাঝে মাঝে। তো এয়ারপোর্ট থেকে নিয়ে আমার মেজো ভাই আব্দুর রাজ্জাক ভাই বাসায় নিয়ে যায়। তো ওনার সাথে আমার তখন পরিচয় হয় এবং অত্যন্ত অমায়িক, ভদ্র এবং আমাকে ছোট ভাই হিসেবে উনি অত্যন্ত তখন থেকে স্নেহ করতেন। এবং এরপরে আমি 3 বছর লন্ডনে ছিলাম, মানে ইংল্যান্ডে ছিলাম। লন্ডন থেকে 200 মাইল দূরে ম্যানচেস্টার শহরে ছিলাম। ওটা ইংল্যান্ড দ্বিতীয় বৃহত্তম শহর। তো আমি প্রায়ই লন্ডনে যেতাম। তো একটু সময় নিয়ে যেতে পারলে আমি ওনার সাথে দেখা করতাম, কারণ উনি খুব স্নেহ করতেন আমাকে। এরপরে তো আমি দেশে 78 সালের দেশে আমি চলে আসি। 78 সালের শেষে এসে আমি 79 সালে নির্বাচিত হয়ে সেনাবাহিনীতে যোগদান করি। ওনার সাথে মধ্যে বেশ কিছুদিন দেখা হয়নি, কিন্তু আমি সেনাবাহিনীর চাকরিতে আমি ক্যান্টনমেন্টে থেকেছি। ঈদে যখনই বাসায় এসেছি আমি দেখেছি যে উনি প্রতি ঈদে নামাজ পড়ে বাসায় গিয়েই উনি জোহরের আগে আব্বার সাথে এসে দেখা করে যেতেন। এবং আমার সাথে অনেকবার আমাদের এই বাসায় এই ঘরেই ঈদের দিন দেখা হয়েছে, উনি আসতেন এসে দেখা করতেন আব্বার সাথে। উনি অন্য কারো বাসায় যাওয়ার আগে আব্বার সাথে দেখা করেছেন এবং আব্বা ওনাকে খুব স্নেহ করতেন, কারণ আব্বা যখন লন্ডন ছিলেন উনি তখন লন্ডনে লেখাপড়া করতেন। তো তখন থেকে আব্বার সাথে পরিচয় ছিল, আব্বা ওনাকে খুব স্নেহ করতেন এবং আব্বাকে উনি একদম পিতার মতোই মনে করতেন। আমি আমার নিজে হাতে তোলা ওনার সাথে আব্বার সাথে ছবি আছে আমার কাছে। এই ছবিতে উনি একদম খুব গভীর মনোযোগ দিয়ে আব্বা কথা বলছেন, উনি শুনছেন, ছবি দেখলে বোঝা যাবে। ইংল্যান্ডে 3 বছর থাকা অবস্থায় ওনার সাথে বেশ কয়েকটা অনুষ্ঠানেও যোগ দিয়েছি, এক বাংলাদেশের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছি এবং ওখানেও আমার ক্যামেরায় তোলা ছবি আছে ওনার সাথে আমার, এগুলো সব আমার অ্যালবামে আছে। হ্যাঁ, আমি 74 সাল থেকে আমি ক্যামেরা ব্যবহার করি। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকের বিয়ে আমি ছিলাম ফটোগ্রাফার। তখন তো এত পেশাদার ফটোগ্রাফার ছিল না। তো যাই হোক, ওনার সাথে তখন আমার ক্যামেরায় আমরা দুজনে একসাথে তোলা ছবি আছে। তো দেশে তো উনি 80-এর দশকে উনি এখানে পেশাজীবী জীবন শুরু করেন, ঠিক কোন সালে আমার মনে নেই। তো আমি এখানে মাঝে মাঝে দেখেছি। 92 সালে আব্বার যখন নাগরিকত্ব মামলা চলল, তখন আব্বার প্রধান আইনজীবী ছিলেন ব্যারিস্টার এ আর ইউসুফ, যিনি এরশাদ সরকারের আইন উপদেষ্টা ছিলেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন আইনজীবী ছিলেন এবং উনি আব্বার এই মামলাটা পরিচালনা করেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ওনার সাথে পাশাপাশি কাজ করেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং ব্যারিস্টার এ আর ইউসুফ নিজেই বলেছে যে মূল ভূমিকা আব্দুর রাজ্জাকই পালন করেছে। আব্বার সমস্ত নথিপত্র নিয়ে শুরু করে যা সাপোর্টিং ডকুমেন্ট, পেপার ওয়ার্কস যা করা দরকার, এগুলো সব ব্যারিস্টার আব্দুর রাজ্জাকই করেছেন। এবং ব্যারিস্টার ইউসুফ মূলত যখন আপনার আর্গুমেন্টস করা হয়, আইনজীবী যখন বিচারকের সামনে উপস্থাপন করে বক্তব্যগুলো মূলত উনি দিতেন। তো সমস্ত পেপার ওয়ার্ক আব্দুর রাজ্জাক করছেন এবং উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং আমি, আমার পরিবার সবাই ওনার কাছে এই জন্য অত্যন্ত কৃতজ্ঞ যে ওটাতে আমরা হাইকোর্টে আমরা মামলা জিতি, তারপরে সেই মামলা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টের আপিলের বিভাগের সমস্ত বিচারপতি সর্বসম্মতভাবে আমাদের পক্ষে রায় দেয়। তো এই যুগান্তকারী একটা মামলায় ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। উনি আসলে মুখ্য ভূমিকা পালন করেছেন। জি হ্যাঁ, আমার বাবার নাগরিক মামলা জয়ী হয়ে পুনর্বহালের ব্যাপারে যেন 94 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফুল বেঞ্চ সর্বসম্মতক্রমে রায় দিয়েছেন যে ওনার বিরুদ্ধে 1971 সালে কোনো অপরাধের সাথে কোনো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। হ্যাঁ, পাকিস্তান সেনাবাহিনীর সাথে ওনার ওঠা বসা ছিল, চলাফেরা ছিল পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে। তো ওটা তো ওনার বিভিন্ন মানুষকে সাহায্য করার জন্য ওনাকে অনেক সময় যোগাযোগ করতে হয়েছে, মানুষকে মুক্তির জন্য, অসহায় মানুষকে।
কিন্তু ওনার বিরুদ্ধে কোনো অপকর্মের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবং যারা ছিলেন তারা এই দেশের বিচার বিভাগের উজ্জ্বলতম নক্ষত্রই ছিলেন ওই আপিলের ডিভিশনে, এবং তাদের মধ্যে একজন বয়সের কারণে প্রধান বিচারপতি হতে পারেননি, বাকি সবাই প্রধান বিচারপতি হয়েছেন, জাড্রেল আইনজীবীরা সব বিচারপতি, খুব উন্নত মানের পেশাদার বিচারপতি। এরপরে তো দীর্ঘদিন পর্যন্ত ওনাকে অনেকবার দেখেছি, কিন্তু আইনি ব্যাপারে কোনো আর প্রয়োজন হয়নি। 2009 জুন মাসে যখন আমাকে সেনাবাহিনী থেকে অন্যায়ভাবে বরখাস্ত করা হলো, সেনাবাহিনীতে তো আপনার আইন অনুযায়ী সম্ভবত আর্টিকেল 45, আমার যে ভুল না হয়, আর্টিকেল 45, যে সেনা সদস্যদের বা সামরিক বাহিনী 3 বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি কোনো আইনের ব্যবস্থা নেওয়া হয়, এটা অন্যায় হলেও আমরা কোর্টে যাওয়ার কোনো অধিকার এখন পর্যন্ত নেই। হ্যাঁ, অন্যায় হলেও এটা নেই। এবং অত্যন্ত দুঃখজনক যে এটা আমি ডক্টর কামাল হোসেনকে 2007 সালে এক প্রোগ্রামে জিজ্ঞাসা করেছিলাম যে এটা তো মানবাধিকার লঙ্ঘন, আপনারা এটা কী করে করলেন, এটা কী করে সন্নিবেশিত করলেন এই সংবিধানে। উনি বললেন যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, যুদ্ধ পরে একটা দেশের সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করার জন্য এটা করা দরকার ছিল। তো আমি বললাম ঠিক আছে, এটা তো 1971 সালের কথা, 72 সালের কথা, আজকে 45 বছর পরে, আপনি 35 বছর পরে, 35 বছর পরে তো আপনি ওটা প্রণেতা হিসাবে, সংবিধান প্রণেতা হিসাবে আপনার একবার অন্তত এই কথাটা বলা উচিত ছিল বা আওয়াজ তোলা উচিত ছিল যে এটা মানবাধিকার পরিপন্থী, এটা এখন আর প্রয়োজন নেই, এটা বাতিল হয়ে যাওয়া উচিত। যাই হোক, ওই ধারা বলে আমরা সেনা সদস্যরা, সেনাবাহিনী বা 3 আর্মি, নেভি, এয়ারফোর্সে কেউ আমরা অন্যায়ভাবে ওর চাকরিচ্যুত করলেও আমাদের কোর্টে যাওয়ার কোনো অধিকার নেই, যেটা বেসামরিক প্রশাসনে আছে, এমন পুলিশেও আছে, যে তাদেরকে অন্যায়ভাবে বের করে দিলে তারা মামলা করে পুনর্বহাল হতে পারে, পদোন্নতি সহ, অথবা বকেয়া বেতন সহ। 1996 সালে সেনাপ্রধান হিসাবে জেনারেল নাসিমও ওনাকে যখন উনি অভ্যুত্থানের চেষ্টা করার পর ওনাকে যখন বরখাস্ত করা হয়েছিল প্রাথমিকভাবে, তারপরে ওনাকে অবসর দেওয়া হয় ওনার মুক্তিযুদ্ধে ওনার অবদানের কথা চিন্তা করে। উনিও কোর্টে গিয়েছিলেন বলে আমি জানি, কিন্তু কোর্ট গ্রহণ করেনি। কিন্তু আমারটা ছিল সম্পূর্ণ অবৈধভাবে, সম্পূর্ণ একেবারে নজিরবিহীনভাবে, যে বিনা অপরাধে, বিনা তদন্তে, বিনা বিচারে, বিনা কোনো রকমের কোনো আইনি প্রক্রিয়া ছাড়া, কোনো অপরাধ ছাড়া আমাকে বরখাস্ত করেছে। আমার পেনশনের 30 বছরের এই কৃতিত্বপূর্ণ চাকরির সমস্ত পেনশনের সুযোগ সুবিধা হরণ করা হয়েছিল। তখন উনি বললেন যে আমি তোমার মামলা লড়ব, মিস্টার আব্দুর রাজ্জাক, এবং উনি এটা নিলেন এবং ওই মামলা নিয়ে উনি মামলা কোর্টে, এবং কোর্টে মামলা গ্রহণ করলো। জি হ্যাঁ, আমার জানা মতে এর আগে কোনো সশস্ত্র বাহিনীর কারো মামলা কোর্ট নেয়নি। এটা নিয়েছে কারণ এটা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী ছিল। তো তারপর এটার ব্যাপারে ফিজ যখন ওনাকে আমি দিতে গেলাম, উনি আমাকে সরাসরি বললেন তোমার এই মামলা কোনো ফিজ নিব না, আমি তোমারটা আমি বিনা ফি করে দেবো তোমাকে, তোমার যদি চাকরি পুনর্বহাল হয় তখন আমি চিন্তা করব, আমি যদি তোমাকে চাকরিতে ফিরিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমি চিন্তা করব, আর না হলে আমি এখন তোমার কোনো ফি নেব না, আমি এটা মামলা লড়বো আগে। তো ওটা তো আমরা আমাদের পক্ষে সরকারের বিরুদ্ধে রিট ঘোষণা হওয়ার পরেও এক বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি একটা যোগ সাদস্যে সম্পূর্ণ অবৈধভাবে তারা একটা প্যাচ সৃষ্টি করে রেখেছে, যার ফলে ওটা আর কিছু আগায়নি, ওটা স্থগিতাদেশ হয়ে রয়েছে বা এই ধরনের কিছু একটা হয়েছে আর কি। ওটার মামলা শেষ পর্যন্ত নিষ্পত্তি হয়নি, মামলা ওইভাবে রয়ে গেছিল। জি হ্যাঁ, ওটা না এমন জটিলতার জন্য ওটা আর আমরাও আর বেশি, তখন এর পরপরই 11 সালে আব্বার মানে সেই তথাকথিত যুদ্ধাপরাধী যেটা তামাশার একটা ট্রাইব্যুনাল শুরু হলো 2012 সালে জানুয়ারিতে আব্বা গ্রেফতার হন। তখন উনি অত্যন্ত দিন রাত পরিশ্রম করেছেন, এই ট্রাইব্যুনালের সব জামাতের সব নেতাদের ব্যবহার করেছেন, বাট আব্বারটা একটু ভিন্ন ধর্মী ছিল। এবং আব্বার নাগরিক এই ট্রাইব্যুনালের মামলায় উনি সবচেয়ে সিনিয়র আইনজীবী ছিলেন। ওনার থেকে বিদেশে আমাদের টবি ক্যাডম্যান নামে ব্রিটিশ এক লয়ার ওনার উপদেষ্টা হিসেবে কাজ করেছে, কিন্তু মিস্টার আব্দুর রাজ্জাকই প্রধান আইনজীবী ছিলেন, আমাদের আইনজীবী যে টিম ছিল, এবং নিয়মিত উনি আমাদেরকে নিয়ে বসতেন এবং অত্যন্ত সুন্দরভাবে উনি আইনের বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরতেন, আমাদের কী করণীয়, আমাদের এই সমস্ত ব্যাপারে আমাদের দিক নির্দেশনা দিতেন। অনেকবার অসংখ্যভাবে ওনার অফিসে বসেছি, ওখানেও বৈঠকের অনেক ঘনিষ্ঠ ছবি আমার কাছে তোলা আছে। ওনার আইনজীবীর টিম সবাই খুব ভালো কাজ করেছে ওনার দিক নির্দেশ অনুযায়ী। এবং আপনারা হয়তো জানেন যে আমার আব্বার বিরুদ্ধে 17 জন না 18 জন সাক্ষ্য দিয়েছে সরকার পক্ষ, আর সাফাই শিক্ষা হিসেবে আমি একাই সাক্ষী দিয়েছি, আমাদের আর কোনো সাক্ষী ছিল না সাফাই সাক্ষী। এবং আদালতের চেয়ারম্যান
প্রকাশ্য আদালতে বলতে বাধ্য হয়েছে যে ওনার বিরুদ্ধে সরকার পক্ষ কোনো কিছু প্রমাণ করতে পারেনি। সরকার পক্ষ ওনার বিরুদ্ধে কোনো অপরাধের কোনো প্রমাণ করতে পারেনি, প্রকাশ্য আদালতে বলেছে। এবং হাস্যকর ব্যাপার হলো, মানে কেমন তামাশার ট্রাইব্যুনাল যে এরপরেও তারা 90 বছরের সাজা দিয়েছে। তো ওটাতে ওনার ভূমিকার জন্য আমরা ওনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। পরিভাবে আমরা যে চেয়ারম্যানের মুখ দিয়ে এটা বলতে বাধ্য হয়েছে যে ওনার বিরুদ্ধে কিছু প্রমাণ করা যায়নি। নাগরিকত্ব মামলা জিতেছি, আমার মামলার জন্য উনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন। এবং এখনও পর্যন্ত আমি এরপরেও যখন মামলাটা একটু জটিলতা সৃষ্টি হলো, আমরা ট্রাইব্যুনালে গেছিলাম, তখনও আমি বলেছি, উনি বলেন না তোমার এটা মামলা তো আমি কোনো চার্জ নেব না, আমি বলেছি। শুধু কোর্ট ফিজের জন্য যতটুকু লাগে অতটুকু ওনার যারা সহকারী ছিল তারা নিয়েছে। ইনফ্যাক্ট ব্যারিস্টার আরমান ওনারকে আমার এই মামলায় সহযোগী হিসেবে কাজ করেছে। এবং ব্যারিস্টার আরমান পেশা জীবনের প্রথম কেস হলো আমার এই চাকরি পুনর্বহালের কেস। জি হ্যাঁ, ব্যারিস্টার রাজাকে সহকারী হিসেবে সেই মূলত কাজটা করেছে, সেই মানে সহায়তা করেছে। ব্যারিস্টার রাজাকে আর্গুমেন্ট করেছে কোর্টে। এরপরে ওনার সাথে পরে ওনার সাথে সবসময় যোগাযোগ ছিল। তারপরে আমি যখন এটা জানতে পারলাম যে ওনাকে পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী ওপেন চেক দিয়েছিল আপনি কি চান, উনি তখন বলেছেন যে ব্যারিস্টার আরমান অ্যান্ড ব্রিগেডিয়ার আজমিকে আমি জীবিত অবস্থায় ফেরত চাই। তো এটা তো অকল্পনীয়, এটা অকল্পনীয়। উনি দেশে আসার পরে ওনার সাথে দেখা করেছি। উনি একদিন আমাদের যারা ট্রাইব্যুনালের ভিকটিম ফ্যামিলি যারা আমরা, যেমন নেতাদের পরিবারের সবাইকে, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আরও আপনার বিএনপির আলিম চৌধুরী সাহেব ছিলেন বগুড়ার জয়পুরহাটের, মানে আমরা এই ট্রাইব্যুনালের ভিকটিম পরিবারের সবাইকে নিয়ে উনি বললেন যে একদিন মিটিং করলেন উনি আসার পরই, এটা জানুয়ারি মাসের মাঝামাঝি হবে। উনি বললেন আমার জীবনে আল্লাহ আমাকে এই চিকিৎসা করে আমার জীবন ফিরিয়ে দিয়েছেন, আমি তো বাঁচার আশা ছিল না, আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন, আমার জীবনে এখন শেষ একটাই আশা, এই যে নিরীহ মানুষগুলোর জন্য এই নিষ্ঠাবান মুখলেস শব্দ মানে হলো একদম নিষ্ঠাবান ধার্মিক একজন, এই মানুষগুলোর বিরুদ্ধে যে এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কাউকে জেল দেওয়া হয়েছে এবং বিচার চলাকালীন ইন্তেকাল করেছে, ইনারা যে নির্দোষ ছিলেন এটা প্রমাণ করে যাওয়া আমার জীবনের শেষ ইচ্ছা। তো এটা প্রমাণ করার জন্য আমাদের একটা আইন প্রণয়ন করতে হবে, যেটা ব্রিটিশ লতে আছে, আমাদের লতে নেই। সেটাকে বলে CCRC, ক্রিমিনাল কেস রিভিউ কমিশন। তো এটা আইন করতে হলে আগে জনমত গঠন করতে হবে একটা। তো উনি ভিকটিম ফ্যামিলি এটা আমাকে আহ্বায়ক করে একটা কমিটি করে দিলেন। তো যে এই কমিটির মাধ্যমে আমরা আসলে আমরা নিজেরা কি করব না করবো উনি বলে দিলেন আমাদেরকে, এবং সেই হিসাবে কাজে আগাতে গিয়ে এটা কোনো এক পর্যায়ে কোনো এক কারণে আমরা বেশি দূর আগাতে পারিনি। কিন্তু ওনার যে জীবনের শেষ ইচ্ছাটা উনি বলেছিলেন, এটা একটা বিশাল ব্যাপার যে আমি এই জনমত গঠন করে সরকারের উপর চাপ প্রয়োগ করে ওই আইনটা প্রণয়ন করে তারপরে আমি লড়তে চাই যে এই মামলাগুলো সম্পূর্ণ মিথ্যা ছিল, ওনাদেরকে ক্রিমিনাল হিসাবে যে কেস করা হয়েছে, ফাঁসি রায় দেওয়া হয়েছে এবং রায় কার্যকর হয়েছে, এটা রিভিউ করে ওনারা মিথ্যাভাবে ওনাদেরকে যে রায় দেওয়া হয়েছে এটা প্রমাণ করে যেতে পারলে আমার জীবনের শেষ ইচ্ছা এটা। তো আল্লাহ ওনাকে এর আগে নিয়ে গেছেন, কিন্তু আমরা এখনও আশাবাদী যে আমরা ইনশাআল্লাহ আমরা সরকারের কাছে এটার ব্যাপারে আমরা যাব, CCRC প্রণয়ন করে আমরা মামলা রিভিউ করে যে এটা মিথ্যা মামলা ছিল এবং এগুলো যে সম্পূর্ণ তামাশার একটা ক্যাঙ্গারু কোর্ট ছিল এবং ফরমাশি রায় হয়েছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বানোয়াট উদ্দেশ্য প্রণীত, এগুলো আদালতে প্রমাণ করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ আমরা। আমার বাবাটা তো সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল, শুনানি শুরু হওয়ার আগেই উনি ইন্তেকাল করেছেন। USA-তে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শোয়েব আহমেদ নামে একজন, উনি SK সিনহা যে চিফ জাস্টিস ছিলেন তার সাক্ষাৎকার নিয়েছেন, আমি সাক্ষাৎকার লিঙ্কটা আপনাকে পাঠিয়ে দেবো। উনি ওখানে স্বীকার করেছেন যে এইটা ত্রুটিপূর্ণ ছিল, একটা ভুল ছিল। আর এই যে ভুল ছিল তো স্কাইপ কেলেঙ্কারি দিয়ে বোঝা যায় যে ট্রাইব্যুনাল যে একটা তামাশা ট্রাইব্যুনাল ছিল, বিদেশে থেকে বসে একজন চার্জশিট বানিয়ে দিত, এখানে কোর্ট সেগুলো একটু কাজ করতো, ওখান থেকে তাকে ডিকটেশন দিত, তারপরে আপনার এখান থেকে কোর্ট প্রাঙ্গণ থেকে সাক্ষীকে উঠিয়ে নিয়ে যায়, সেখানে ভারতে কারা পাওয়া যায়। তো এগুলো তো বোঝাই যায় যে এগুলো সব তামাশা। এবং এখন তো আস্তে আস্তে সব সাক্ষীরাই একজন করে আসছে যে আমাকে জোর করে বলানো হয়েছে,
আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের যেটা কথা বলছিলাম, উনি একজন অত্যন্ত যোগ্য, দক্ষ, মেধাবী, দূরদর্শী এবং প্রজ্ঞাবান আইনজীবী ছিলেন। আইনের জটিলতা মারপেশ খুব ভালো বুঝতেন উনি, এবং একটা কেস উপস্থাপন করার জন্য যেভাবে সুন্দর শব্দ এবং বাক্য চয়নে যেভাবে শব্দ চয়ন, বাক্য গঠন করে উপস্থাপন করতে হয় বিচারের কাছে, উনি অত্যন্ত চমৎকারভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে, আমি কয়েকবার ওনাকে দেখেছি আদালতে, তো চমৎকারভাবে উনি উপস্থাপন করেন। এবং আমাদের দেশের অনেকে আছেন চিৎকার চেঁচামেচি করে, উনি কোনো চিৎকার চেঁচামেচি করেন না, খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ওনার কথা অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে বলেন। এটা একটা বুদ্ধিদীপ্ত মানুষের কাছে এরকম আশা করা যায়, এবং উনি সেরকম প্রমাণ করেছেন যে উনি। তো আমাদের বিচারাঙ্গনে ওনার মানের আইনজীবী খুব কম আছে। ওনার দুটো ছেলে, দুজনেই এখন ব্যারিস্টার এবং দীর্ঘদিন থেকে পেশায় আছে, তারাও খুব ভালো করছে, এবং তারা দুই ভাই সিনিয়র আইনজীবী হিসাবে স্বীকৃত। এবং আমি শুনেছি এই প্রথম দুই ভাই একত্রে সিনিয়র আইনজীবী হিসাবে আমাদের বিচারাঙ্গনের স্বীকৃত। ওখানে আমি যেটা জেনেছি সেটা হলো প্রধান বিচারপতির নিজের এখতিয়ারে জ্যেষ্ঠ এবং দক্ষ দেখে উনি সিনিয়র আইনজীবী হিসাবে স্বীকৃতি দেন। তো ওনারা দুই ভাই সেটা স্বীকৃতি পেয়েছেন, এবং আমি দুজনের সাথে কাজ করেছি অত্যন্ত ঘনিষ্ঠভাবে। বিশেষ করে ব্যারিস্টার ইমরান তো আব্বার কেসে সে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত ছিল। ব্যারিস্টার রাজ্জাকের মূল সহকারী ছিল ব্যারিস্টার ইমরান, ছোট ভাই যে। দুজন অত্যন্ত ভালো, এবং তারা দুজনে যোগ্য, দক্ষ, এবং আমি আশা করি যে ইনশাআল্লাহ রাজ্জাক ভাইয়ের বিদায়ে যে বিচার বিভাগে শূন্যতা সৃষ্টি হয়েছে আইনজীবীর মধ্যে, এটা অন্য দুই ছেলে যোগ্য উত্তরসূরি হিসেবে ইনশাআল্লাহ তারা সেই শূন্যস্থান পূরণ করতে পারবে বলে আমি আশা করি। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি। ওনার যে অবদান এখানে এই দ্বীনের জন্য এবং দ্বীনের খাদেমদের জন্য, আল্লাহ এটা কবুল করে, ওনার গুনাহ মাফ করে, ওনাকে জান্নাতুল ফিরদৌস নসিব করে দোয়া করি। ওনার পরিবারকে আল্লাহ এই কষ্ট সইবার, এই শূন্যতার ভার বইবার মতো শক্তি দেয়, দোয়া করি। আমার সাথে নিয়মিত যোগাযোগ আছে। উনি যখন হাসপাতালে ভর্তি ছিলেন শেষের দিকে, আমি কয়েকবার গিয়েছি ওনাকে দেখতে। ইনফ্যাক্ট যেদিন উনি ইন্তেকাল করলেন 4:10, ওই দিনও আমি 2:45 ওনাকে দেখে এসেছি। হ্যাঁ, এবং দেখে দোয়া টোয়া পড়ে ওনার সমস্ত গায়ে ফু দিয়ে এসেছি। ওই মুহূর্তে আমার খুব কষ্ট লাগছিল ওনাকে দেখতে, ওনার লাইফ সাপোর্ট এখানে দেওয়া। চোখ দুটো তুলা দিয়ে বন্ধ করা ছিল কেন আমি জানি না। আমার মনে হলো একটা ছবি তুলি, কিন্তু ওনাকে দেখতে খুব কষ্ট লাগছিল, এই জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। নাহলে মোবাইলের ছবি নিয়ে আসলে হয়তো জীবিত অবস্থায় ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ওটা শেষ ছবি থাকতে পারতো, ওটা মিস করেছি আমি। যাই হোক, আমি বুঝতে পারিনি, আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, আপনি দেখতে পারেন। আমি ওই দিন উনি ইন্তেকাল করার খবর পাওয়ার পরপরই আমি হাসপাতালে রেখে বাসায় আসতে আসতে প্রায় আসরের সময় হয়ে গেছিলো। আসরের নামাজ পড়তে যাচ্ছি, তখন আমি মেসেজ পেলাম যে উনি ইন্তেকাল করেছেন। তো আমার খুব কষ্ট লেগেছে। আমি এখনও, উনি নাই এটা চিন্তা করলে খুব কষ্ট লাগে। একদম ওনাকে কোনো দিন রাগতে দেখিনি, চিৎকার চেঁচামেচি করতে দেখিনি, উচ্চ বাচ্চা করতে দেখিনি, কারোর সাথে খারাপ ব্যবহার করতে দেখিনি। একদম অত্যন্ত অমায়িক। এবং ইংল্যান্ডেও আমি যতটুকু জানি, আমার ভাইদের সাথে সবার সাথে খুব ঘনিষ্ঠতা আছে না। সবাই যত মানুষ, ওনার আজ পর্যন্ত কোনো মানুষকে দেখিনি যে ওনার সময় কোনো নেতিবাচক কথা বলেছে। ওনার মতো মানবিক গুণাবলী সম্পন্ন লোকেরও খুব অভাব। তো আমি আশা করি, দোয়া করি তার দুই ছেলে যেন এই শূন্যতা পূরণ করতে পারে।